সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডক্টর মিজানুর রহমান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, আর রয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমরা অনুষ্ঠানের শুরুতে বার্তা কক্ষে যেতে চাই, যেখানে আমাদের বার্তা সম্পাদক বেনজির আহমেদ রয়েছেন। বেনজির আহমেদ, আপনার কাছে দিনের সবশেষ সংবাদ শিরোনামগুলো জানতে চাই। রেমান, আপনাকে ধন্যবাদ। দিনের সবশেষ বা গুরুত্বপূর্ণ খবরগুলো আমি আপনাকে সংক্ষিপ্তভাবে জানিয়ে দিচ্ছি। রেমান, আপনি জানেন বাংলাদেশে দুদিনের সফর করেছেন কাতারের আমির শেখ তামিম। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয় এবং বৈঠক শেষে দুই দেশের মধ্যে অর্থাৎ কাতার এবং বাংলাদেশের মধ্যে জনশক্তি রপ্তানি, ব্যবসা বাণিজ্য সহ 5টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়া দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর করারও প্রত্যয় ব্যক্ত করেছেন দুই দেশের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কাতারের আমির। এছাড়া রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথেও বৈঠক করেছেন সফররত কাতারের আমির। সেখানেও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার ব্যাপারে কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশে যেই 100টি অর্থনৈতিক অঞ্চল রয়েছে সেখানে আরও বেশি বিনিয়োগের জন্য কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন। দুদিনের ঢাকা সফর শেষে মঙ্গলবার সন্ধ্যায় কাতারের আমির বাংলাদেশ ত্যাগ করেছেন। এর মানে আরেকটি বিষয় হচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমেদের যেই এবং তার পরিবারের সম্পদ, যে অবৈধ সম্পদ, এর অনুসন্ধান বা সন্ধানের জন্য আগামী 2 মাসের মধ্যে দাখিল করতে বলেছে রিপোর্ট। অর্থাৎ হাইকোর্টে এ বিষয়ে একটি রিট হয়েছিল। মঙ্গলবার রিটের শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সাবেক আইজিপি বেনজির আহমেদের যেই সম্পদের বিষয়ে রিপোর্ট অর্থাৎ অগ্রগতির প্রতিবেদন 2 মাসের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে। এছাড়া হাইকোর্ট আরও বলেছে প্রতিবেশী দেশ অর্থাৎ ভারতের মতো বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের তথ্য বা সম্পদের পরিমাণ জানাতে অ্যাসেট ডিক্লারেশন আইন নামে একটি আইন করা যায় কিনা এ বিষয়েও আদালত একটি পর্যবেক্ষণ দিয়েছেন। যেমন আরেকটি বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট তাদের পেশ করেছেন। বিশেষ করে 2013 সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন যে প্রতিবেদন, সেখানে বলা হয়েছে এখানে মানবাধিকার তেমন উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। অর্থাৎ মার্কিন প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ের কড়া সমালোচনা করা হয়েছে, যেখানে বলা হয়েছে গুম, নির্যাতন, সংবাদপত্রের স্বাধীনতা, নেতাকর্মীদের গ্রেফতার, বিভিন্ন বিষয়ে সমালোচনা করেছেন মার্কিন প্রতিবেদনে। এদিকে বিএনপির পক্ষ থেকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও বলেছেন মার্কিন প্রতিবেদনে এটাও প্রতীয়মান হয়েছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবেই সাজা দেওয়া হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন নির্বাচিত সরকারকে হটানোর জন্য দেশি বিদেশি চক্রান্ত এখনো অব্যাহত রয়েছে। তিনি সকল অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার পক্ষের শক্তির প্রতিও আহ্বান জানিয়েছেন। রেমান, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। জি, ধন্যবাদ জানাচ্ছি বেনজির আহমেদ। আলোচনা শুরু করতে চাই গোলাম মাওলা রনি আপনাকে দিয়ে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন, যদিও বিরোধী রাজনীতিকরা দীর্ঘদিন ধরে অভিযোগগুলো করে আসছিল, কিন্তু যখন মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন হয় এই বিষয় নিয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন, স্বেচ্ছামূলক আটক, তারপরে রাজনৈতিক বন্দী, মত প্রকাশের স্বাধীনতায় বাধা, শান্তিপূর্ণ সমাবেশে হস্তক্ষেপ এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ব্যাপক দায় মুক্তির বিষয়টি এসেছে। যদিও সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছে ভিন্ন দেশ, যেটি নির্বাচনের আগেও বলেছে যে আসলে তারা অসৎ উদ্দেশ্যে নানা ধরনের ঘটনা ঘটায় কথা বলে। প্রথমত মার্কিন যুক্তরাষ্ট্রের সেই প্রতিবেদন, সেটা ঢাকার দূতাবাস থেকে দেয়া হোক কিংবা হোয়াইট হাউস থেকে দেয়া হোক কিংবা পররাষ্ট্র দপ্তর থেকে দেয়া হোক, জানুয়ারি মাসের 7 তারিখের আগে এটা যেভাবে অনুরণিত হতো বাংলাদেশে, এখন এটার 2 পয়সার মূল্য নেই। এটা আওয়ামী লীগের লোকজন তো এটা মনেই করে না যে এটা শোনার দরকার আছে। আর অন্যদিকে যারা আওয়ামী লীগের প্রতিপক্ষ এক সময় আমেরিকার দিকে তাকিয়ে থাকতো এবং আমেরিকার যে কোনো বক্তব্যে মনে করতো ঐশী বাণী, তারা এসে আমাদেরকে এই কাজটা করে দিবে। এখন তারা উল্টো মনে করে যে না, এরা আসলে আওয়ামী লীগের দালাল, এরা তলে তলে আওয়ামী লীগের সাথে পয়সা খেয়ে এই বা আমাদেরকে ছলচাতুরি করে বিভিন্ন পথে নিয়ে একটা সুবনি দিয়ে তারপরে সে আওয়ামী লীগকে ক্ষমতায় বসায় দিছে। কাজী দে আর নট দ্য ট্রাস্ট অর্দি। তো এইরকম একটা অবস্থা চলছে। এখন বাস্তবতা হলো বাংলাদেশে এই যে এখন যে প্রচণ্ড গরম পড়ছে,
এই গরমটা আমেরিকা এবং ইউরোপের কুকর্মের কারণে এত বেশি কার্বন নিঃসরণ করেছে। ফলে দেখুন যে এই মুহূর্তে শুধুমাত্র এই গরমের সিজনে আমাদের পুরো জিডিপির একটা বিরাট অংশ এই ইলেকট্রিসিটিতে চলে যাচ্ছে, যার দায়ভার আমেরিকার। মানবতা দিয়া, মানবাধিকার দিয়ে এখন কী করবো, গরমই তো যান বাঁচতেছে না, এর চেয়ে বরং দেশে একটা ক্রস ফায়ার করে দিয়ে বেশি গরমের মধ্যে না রেখে মেরে ফেললেও ভালো হয়ে যায়। তো এই কথাগুলো বা গণতন্ত্র সম্পর্কে তারা যে কথাগুলো বলেছে, ইলেকশন সম্পর্কে যে কথাগুলো বলেছে, নীতি নৈতিকতা, হয় কি একটা মানুষ যখন তার বিশ্বাসটা হারিয়ে ফেলে, ট্রাস্ট হারিয়ে ফেলে, তখন সে যত কথাই বলুক না কেন, এখন আমেরিকার অবস্থা যেভাবে ফিলিস্তিনিদের মধ্যে হয়ে গেছে, আমেরিকার কোনো কথা ফিলিস্তিনি লোকজন বিশ্বাস করে না। এখন বাংলাদেশের লোকজনের একই অবস্থা। আমেরিকা যাই বলুক না কেন, সেটা ওখান থেকে বলুক, এখান থেকে বলুক, উই ডু নট কেয়ার। আমাদের বাংলাদেশের এই বিষয় নিয়ে কারো কোনো মাথা ব্যথা আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। আমি একটা সময় নিজেও এটি নিয়ে খুব বেশি উচ্চবাচ্য করতাম, পরে দেখলাম যে এটা ওয়েস্টার্স অফ টাইম, মানি অ্যান্ড এনার্জি, এর চেয়ে কবিতা লেখা ভালো, এর চেয়ে আল মাহমুদ কী লেখলো, শামসুর রহমান সাহেব কী লেখলেন, এগুলো একটু গবেষণা করে অনেক অনেক ভালো। এই হলো ওনার ওই রিপোর্ট সম্পর্কে আমার বক্তব্য। যেই পয়েন্টগুলি তারা বলেছে, এই পয়েন্টের বিষয়ে আপনার না না, এই পয়েন্টের জন্য তো আমেরিকার যাওয়ার দরকার নেই, এই পয়েন্টের জন্য তো আমরা বাংলাদেশেই যথেষ্ট। আমেরিকা সেখান থেকে যা দেখছে, আমরা তো বাংলাদেশে বসে সেই জিনিসটা দেখছি। এখন এখানে দুটো বিষয় আছে। ফার্স্ট থিং হলো, দের ইজ এ টু গ্রুপ। এক গ্রুপ বলছে বিচার হচ্ছে না, অবিচার হচ্ছে, অন্যায় হচ্ছে, গুম হচ্ছে, জুলুম হচ্ছে, মামলা হচ্ছে, মোকদ্দমা হচ্ছে, আমাদেরকে শেষ করে দিচ্ছে, লক্ষ লক্ষ মামলা। আর যাদের হাতে ক্ষমতা তারা বলছে কিচ্ছু হচ্ছে না, ন্যায় বিচার বলতে এমন ন্যায় বিচার হচ্ছে, এই পৃথিবীতে যদি ন্যায়ের দণ্ড কারো হাতে থাকে, তাহলে এই বাংলাদেশে যারা এই ন্যায় মানে বিচার বিভাগের সাথে জড়িত, তাদের হাতে হলো এই ন্যায় বিচারের দণ্ড। এটা আপনার কিয়ামত হয়ে যেতে পারে, কিন্তু এই যে তুলাদণ্ড, ন্যায়ের তুলাদণ্ড এক সুতাও এদিক ওদিক হবে না। এলো ন্যায় বিচার। সুশাসন, আর এবার সুশাসন কি, এই যুগে আমরা যে সুশাসন দেখাচ্ছি, এরকম কোনো সুশাসন আছে? তেলে ঝুলে পুরোটা দেশ সয়লাভ হয়ে গিয়েছে, এই দেশে মধু এবং মেওয়া ফুলতেছে, উন্নয়নের জোয়ার বইতেছে, আমেরিকা টাস্কি খেয়ে যাচ্ছে, হিংসায় মরে যাচ্ছে, বাংলাদেশ এত উন্নয়ন করে কি করে? তো এখন এইরকম যখন পরস্পর বিরোধী দুই ধরনের চিন্তা এবং চেতনার মধ্যে, একজন বলতেছে মামলা মোকদ্দমা হয়েছে, আরে এবারে কিসের মামলা, ও তো গাড়ি পোড়াইছে। কি গাড়ি পোড়াইছে? ময়লার গাড়ি পোড়াইছে। এখন তার মাইক এত বেশি, হ্যাঁ, সেই সে মির্জা ফখরুল সাহেব হোক, ডাজ নট ম্যাটার হু ইজ মির্জা ফখরুল, সে গাড়ি পোড়াইছে, ময়লার গাড়ি পোড়াইছে, এটাই সত্য। এখন মির্জা ফখরুল ময়লার গাড়ি পোড়াবে, তাই বলে তাকে ছাড় দিবে? রাষ্ট্র তো এত দুর্বল অবস্থায় পৌঁছে নাই, আমরা তো ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেছি। তো বুঝেন যে আমাদেরকে আসলে কোনো আমেরিকার প্রযুক্তি নিয়ে বা ভারতের প্রযুক্তি নিয়ে হবে না। এই বাংলাদেশে যে কিছু হচ্ছে, আমার যারা প্রতিপক্ষ, তারা যে আর্মস অ্যামুনেশন, যে সিস্টেম, যে কূটনীতি, যা কিছু ব্যবহার করছে, তার সাথে পাল্লা দিয়া সমপর্যায়ের যদি আপনি কূটনীতি, রাজনীতি, অর্থনীতি পরিচালনা করতে না পারেন এবং 1 ডিগ্রি বেশি না করতে পারেন, তাহলে বহির্শত্রু দিয়ে, বহির্বন্ধু দিয়ে বা বাইরে থেকে উড়ে এসে কোনো ফেরেশতা দিয়ে এই বাংলার মসনদের ক্ষমতা যে পরিবর্তন হবে না, এটা বিএনপির লোকজন মোটামুটি বুঝে গেছে আর কি। এখন তারা দে আর থিঙ্কিং যে কি করে সার্ভাইভ করা যায় অ্যাট ফার্স্ট, দেন কী করে রিভোল্ট করা যায়, এবং কি করে এই যে বর্তমান যে রেজিম আছে, এদের হাতে ক্ষমতাটা তাদের হাতে নেওয়া যায়। দে আর ট্রাইং। জি, ব্যর্থতা আসলে স্বীকার করে কিনা আপনার কাছে আবার আসবো। আমরা ডক্টর মিজানুর রহমান আপনার কাছে জানতে চাই যে আমেরিকার উপর অতি বিশ্বাস নির্বাচনের আগে আপনি বলেছিলেন বিভিন্ন আলোচনায়, এই কারণে কি আসলে হতাশ কিনা বিরোধীরা? আচ্ছা, প্রথমে বলি, এই আমেরিকা অথবা আমেরিকার বন্ধু যে সকল রাষ্ট্র যারা আছে, তারা যে সকল রিপোর্টগুলো তৈরি করে, অথবা বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, মানবাধিকার কমিশন, জাতিসংঘ, তো এইগুলো আমি বরাবর একবার বলেছি, একেবারে এগুলো ভিত্তিহীন, উড়িয়ে দেওয়া, অথবা এইটা একেবারে শতভাগ এটাকেই সত্য ধরা, কোনোটাই আসলে মানে আমি মনে করি না। একেবারে যেটা দেখা উচিত আসলে ওই কন্টেন্টের মধ্যে এমন কিছু আছে কিনা যেটা আমাদের কিছু করণীয় আছে, যে এইটা খুঁজে বের করা, যে এই কন্টেন্টের মধ্যে এই জিনিসটা আছে যেটা আমাদেরকে ইমপ্রুভ করতে হবে। আর যদি কোনো বিভ্রাট থাকে, সেটা হচ্ছে পর্যাপ্ত তথ্য উপাত্ত দিয়ে সেটাকে নেগেট করা। আমি সরাসরিভাবে এটাকে বাতিল করে দেওয়া, অথবা এইটাই
কারণ এই যেই বক্তব্য যেগুলো আসছে আমেরিকান ওই সংস্থা থেকে মানবাধিকার বিষয়ক, তো গোলাম মাওলা যথার্থই বলছে, এগুলো তো বাংলাদেশে প্রত্যেক দিনই মির্জা ফখরুল ইসলামের বক্তৃতা অথবা রুল করির যে স্টেটমেন্ট আর মিলিয়ে দেখেন একেবারে হুবহু মিলবে, কয়েক জায়গায় তো শব্দ সহ মিলবে, লাইন বাই লাইন মিলবে। এদের কথাই কি তারা রিপিট না, আমি সেজন্য বলতেছি এটা আমেরিকার থেকে তো আর তৈরি হয় না। আমেরিকায় প্রচুর লোকজন ঢাকায় থাকে অথবা তাদের নিজস্ব লোকজন এজেন্সি আছে। বললাম তো, আমি দেখাতে পারবো এই স্টেটমেন্টটার অনেক জায়গায় আছে হুবহু রিউল কবিরের যে লিখিত বক্তব্য এর সাথে হুবহু একেবারে প্যারায় প্যারায় মিলে গেছে। অতএব এই নিয়ে মানে দুইটাই মানে এটা পুরোটা একেবারে বাস্তবসম্মত রিয়েল লাইফ সিচুয়েশন, এটা মনে করার কোনো কারণ নাই। আর এর মধ্যে যে কোনো কন্টেন্ট নাই এটাও মানে বলা ঠিক হবে না। যদি থেকে থাকে তো সেটা থেকে বেরিয়ে আসার জন্য সরকারকে উদ্যোগী হতে হবে, সেটাই বলতে পারি। আর এর বাইরে আর এগুলো নিয়ে রনি যেরকম বললো যে আসলে এগুলো খুব তাৎপর্যহীন, এগুলো নিয়ে এখন আর কোথাও কারো মাথা ব্যথা আছে বা কেউ আলোচনা করে না এগুলো নিয়ে, এই আমার বক্তব্য হবে। জি গোলাম রনি, আপনার শেষ কথা যেটা ব্যর্থতা স্বীকার করে কিনা, এই যে ব্যর্থ হয়েছে? রাজনীতি একটা চলমান প্রক্রিয়া, এখানে ব্যর্থতা বলে পার্মানেন্ট কিছু নেই, সফলতা বলতে পার্মানেন্ট কিছু নেই। এখন আওয়ামী লীগের যদি ক্ষমতার এই কালীন সময়টা ধরেন, আপনি কি এটাকে খুব সফল বলবেন? বা আওয়ামী লীগ যে বিপদের মধ্যে পড়েছিল 54 থেকে 69 পর্যন্ত, 70 পর্যন্ত, বা 75 থেকে একেবারে 96 পর্যন্ত, এটা কি আপনি ব্যর্থতা বলবেন? না। ওই সময়টাতে তারা দক্ষতা, অভিজ্ঞতা, যোগ্যতা অর্জন করেছে, মানুষ চিনেছে, এবং এই অভিজ্ঞতা থেকে দেখেন তারা কিন্তু কাজকর্ম করছে। আবার এই সময়টা তাদের যে ভুল এবং ভ্রান্তিগুলো হচ্ছে, হয়তো এগুলো আবার অনাগত দিনে যখন তারা ক্ষমতা হারাবে, তাদের পরবর্তী জেনারেশন এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। এখন মূল ব্যাপার হলো যে গতকালকের ওয়াজ তো আজকে চলবে না, শীতের ওয়াজ আজকে চলবে, মানে শীতের ওয়াজ গরমকালে চলবে না। তো এখন বিএনপি যে সময়টা পার করছে, এই সময়টাতে ইটস এ ক্রুশিয়াল টাইম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যেখানে মরুভূমিতে ফুল ফুটে যাচ্ছে, দুবাইতে সেই আকাশ থেকে মাছ পড়ে যাচ্ছে, মানে মিলিয়ন মিলিয়ন লক্ষ লক্ষ মাছ আকাশ থেকে আরবের দুবাই শহরে পড়ে যাচ্ছে, এবং সেই সকল মাছে বন্যা হয়ে পুরো মানে দুবাইয়ের মতো মরুভূমি শহরে এক কোমর পানি উঠে যাচ্ছে। আপনি বুঝেন যে গ্লোবাল ওয়ার্মিং থেকে শুরু করে পুরো পরিস্থিতি কীভাবে চলে গেছে। এই মুহূর্তে পৃথিবীতে যে কটা বড় বড় যুদ্ধ চলছে, ইউক্রেনের যুদ্ধ চলছে, ইয়েমেনের যুদ্ধ চলছে, লিবিয়াতে যুদ্ধ চলছে, ইরাকে যুদ্ধ চলছে, ফিলিস্তিনে যুদ্ধ চলছে, তো সব মিলিয়ে ওই ধাক্কাটা কিন্তু বাংলাদেশেও আসছে। ফলে শুধু, এবং আপনি দেখেন বাংলাদেশের সাথে পাল্লা দিয়ে এখন এই সময়তেই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, মানে একসময় যেমন হিটলার, মুসোলিনি, তাদের একটা ত্রয়ী গড়ে উঠছিল না, এখন আপনি দেখেন তাদের চেয়েও শক্তিশালী লোক। আপনি যদি পুতিনের ক্ষমতা ধরেন, নরেন্দ্র মোদীর ক্ষমতা ধরেন, আপনি কিমের ক্ষমতা ধরেন, উত্তর কোরিয়ার কিমের ক্ষমতা ধরেন, এরপরে আপনি ইরানের কথাই চিন্তা করেন, ইরানে যে একটা ধর্মীয় গোষ্ঠী যে শক্তিমত্তা অর্জন করেছে, পুরো মধ্যপ্রাচ্যকে সে দখল করে নেওয়ার মতো তার অবস্থা এখন সৃষ্টি হয়েছে। ইসরায়েল যে বাড়াবাড়ি করতেছে, এখন সবগুলোর ছাপ কিন্তু প্রভাব কিন্তু বাংলাদেশে আসছে। এখন এই যে প্রথমত অর্থনীতি, 2 নম্বর গ্লোবাল রাজনীতি, তার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের যে শ্রেণী চরিত্র পরিবর্তন, কারণ আওয়ামী লীগ তো আকাশ থেকে মানে হঠাৎ করে এই দেশে আসেনি, এই দেশেই জন্ম নেওয়া একটা রাজনৈতিক দল। এখন এখানে ডক্টর মিজান আছেন, আমি আছি, আমাদের মধ্যে আদার দেন পলিটিক্স আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে। তদ্রূপ বিএনপি আওয়ামী লীগের নেতাদের মধ্যে একটা সম্পর্ক আছে, ছিল দীর্ঘদিনে। সে সম্পর্কটা হলো পলিটিক্যাল রিলেশনশিপ। কিন্তু 2009 সনের পর থেকে আওয়ামী লীগ ক্রমাগত এই পলিটিক্যাল যে তার যে অ্যাটিটিউড, এই পলিটিক্যাল অ্যাটিটিউডটা তারা কবর দিয়ে চাপা দিয়ে তারা আমলা নির্ভর রাজনীতি শুরু করেছে, তারা ভারত নির্ভর রাজনীতি শুরু করেছে, তারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, পশ্চিমা এবং ইউরোপ এবং আমেরিকাকে নেগলেক্ট করার মধ্যে তাদের সফলতা খুঁজে পাচ্ছে। যে আমেরিকার সঙ্গে কোনো একটা বিষয়ে কমপ্লাই করার চাইতে বরং আমেরিকার যদি বিরোধিতা করা হয়, রিভোল্ট করা হয়, এখানে যদি পিটার ডি হাসকে নেগলেক্ট করা হয়, তারপরে শেষে আমেরিকার জো বাইডেনকে একটা নেগলেক্ট করা হয়, ওটা আওয়ামী লীগ মনে করছে যে তাদের রাজনীতিতে একটা মাইটি শিপ গড়ে উঠেছে, আমেরিকার সঙ্গে চ্যালেঞ্জ দিয়ে আমরা টিকে আছি। এখন এই যে একটা বাস্তব পরিবেশ এবং পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতির সঙ্গে তাল মিলাতে আসলে বিএনপিকে এই মুহূর্তে হিমশিম খেতে হচ্ছে। এর কারণ হলো অর্থ, রাষ্ট্রীয় ক্ষমতা এবং আওয়ামী লীগের সাংগঠনিক ক্ষমতা, তার সঙ্গে সঙ্গে ভারতের সহযোগিতা
এবং চীনের টনস অফ মানি। এই টোটাল জিনিসগুলো বিএনপির অ্যাগেনস্টে চলে যাচ্ছে। ফলে এই মুহূর্তে এটা বলা যাচ্ছে না যে আওয়ামী লীগ খুব জিতে গেছে বা বিএনপি পরাজয়। বিএনপি অভিজ্ঞতা সঞ্চয় করেছে এবং এই যে রাজনীতি একটা চলমান প্রক্রিয়া, বিএনপির সফলতা হলো যে বিএনপিকে এখনও জাতীয় পার্টি বানানো যায়নি। মির্জা ফখরুল সাহেবকে এখনও কেউ জিএম কাদের বলছে না, যে দিস ম্যান ইজ লাইক মিস্টার জিএম কাদের, কেউ বলছে না। বেগম খালেদা জিয়াকে কেউ বলার সাহস পাচ্ছে না যে হার ক্যারেক্টার ইজ জাস্ট লাইক বেগম রওশন এরশাদ, কেউ বলার সাহস। এটা হলো বিএনপির সফলতা, ইটস এ লিজেন্ডারি। এবং এই যে এত বড় একটা জালজালিয়াতি নির্বাচন হয়ে গেল, একটা ডামি নির্বাচন হয়ে গেল, সারা পৃথিবী সিসি করছে সমস্ত অন্য জায়গায়। এখানে যে আওয়ামী লীগ হতো, অন্য কোনো দুর্বল দল হতো, কেউ হতো, এই দেখেন আওয়ামী লীগের যারা বড় বড় বাঘা বাঘা নেতা, এই ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশ কাঁপানো রাশেদ খান মেনন, আপনি কল্পনা করতে পারবেন না কত বড় নেতা। তারপরে আপনার হাসানুল হক ইনু সাহেব, বঙ্গবন্ধুর সেই হত্যাকাণ্ডের পরে তারা কামানের উপর উঠে লাফিয়েছে, তারা সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আক্রমণ চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। এই হাসানুল হক ইনু সাহেবদের দল, দে আর সো মাইটি পাওয়ারফুল ব্রিলিয়ান্ট। দেখেন আওয়ামী লীগের চাপে পড়ে পুরো তাবিজ হয়ে গেছে, কোনো রকম নড়াছড়া নাই, কেউ করে না, কুও করে না, একদম চুপচাপ হয়ে গেছে। আপনি বুঝেন যে যেখানে রাশেদ খান মেনন এখন হজে যায়, সারাদিন বামধারা রাজনীতি করছে, মক্কা শরীফে তাওয়াফ করে, ইনু সাহেবও সেখানে যায়। তারপরে শেষে ওই যে পীর বাবা আছে আপনার ইসের মাঝভান্ডারি শরীফ, গিয়ে দেখেন যে হা জিকির টুকির সব কিছু এলোমেলো হয়ে গেছে, সব আওয়ামী লীগের চাপে অ্যান্ড কৌশলে, ডামি নির্বাচনের চাপে। এখন সেই ডামি নির্বাচনের চাপের পরেও বিএনপি অফিস তার পরের দিন খুলে ফেলা হয়েছে এবং বিএনপি এখনও মাঠে আছে। এবং ওবায়দুল কাদের বলতে বাধ্য হচ্ছেন যে দেশি বিদেশি চক্র এখনও ক্ষমতা, মানে তারা ক্ষমতা থেকে তাদের সরানোর জন্য চক্রান্ত করছে। ইট মিনস বিএনপি রাজনীতি আছে, এটা হলো বিএনপির সফলতা। জি, ডক্টর মিজানুর রহমান আমলা নির্ভরতা এবং বিএনপির সফলতার কথা শুনছিলেন। সেই সঙ্গে ভারত বিরোধিতা এবার 7 জানুয়ারি নির্বাচনের পর থেকে দেখছে একবার স্পষ্টভাবে ভারত বিরোধিতা, ভারতের পণ্য বর্জন একবার স্পষ্টভাবে তারা করছে এবং দেখছি আমরা পার্টি অফিসের সামনে রুহুল কবির রিজভী তার গায়ে শাল পরাচ্ছেন, নানা ধরনের ঘটনা আমরা দেখছি। না, ভারত বিরোধিতা অথবা আওয়ামী লীগকে ভারতের দালাল বলা যে কাহিনী, এগুলো তো নতুন না, এগুলো 52 সালের ভাষা আন্দোলন থেকে শুরু হয়েছে। 52-এর ভাষা আন্দোলনে যারা করছে তাদেরকে বলতো ওটা পায়জামা পরা ভারতীয় হিন্দু, 6 দফা ভারত লিখে দিচ্ছে, এই কথা বলা হয়েছে দেশে। এই 54 নির্বাচন সব, অর্থাৎ ভারত এবং একটা ফ্যাক্টর আমাদের পলিটিক্সে, এবং বরাবরই আওয়ামী লীগ হচ্ছে ভারতের। এইটা এই নতুন করে কয়েকদিনের মধ্যে শুরু হয়ে গেছে, মনে করার কোনো কারণ নেই, এটা একটা বাস্তবতা। এবং একেবারে 70 নির্বাচনেও এখনও যারা পলিটিক্স যারা আসলে ভালো করতে চায় তাদের এই কাজটাই করতে হবে, এছাড়া করার কিছু নেই তাদের। ওরাও যদি আবার ভারতের বন্ধু হয় বা ভারতের বন্ধুত্বের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা হচ্ছে মানে একটা ধর্মভিত্তিক যে জাতীয়তাবাদী রাষ্ট্র পাকিস্তান ছিল, ধর্ম ইসলামী, সেটা থেকে বেরিয়ে এসে এটা ধর্মনিরপেক্ষ বাংলাদেশের জন্যই তো যুদ্ধ হলো, দেশ স্বাধীন হলো। তো এর বিপক্ষে যে গণনার যে রাজনীতিটা আছে, ধর্মাশ্রয়ী মুসলিম লীগ গণনা অথবা পাকিস্তানি যে ভাবাদর্শ, তো এদের এই ভারত বিরোধিতা করতেই হবে, এছাড়া অন্য কোনো রাজনীতি করার সুযোগ নেই, এটা করবেই তারা। এবং তাদের এক্সিস্টেন্সের জন্য এটা ছাড়া আর কোনো অন্য কোনো কিছুতে সুবিধা করতে পারবে না। আর এইটা আসলে ভারত বিরোধিতা, ভারতীয় বর্ণ বর্জন, এগুলো হচ্ছে ইউটিউবের কিছু পলাতক আসামি, বিভিন্ন দেশে সাধারণত আসামি আছে এবং ওদের আর কোনো কামাই রোজগারও নাই, ইউটিউব করেই খায়। ওই বাটপাররা এটা ওখান থেকে শুরু করছে। সেই বাটপারদের অন্য যে বাটপারিগুলো ছিল, ওই যে 7 তারিখে সরকার পড়ে যাবে, 10 তারিখে স্যাংশন চলে আসবে, অলরেডি 30 জনকে স্যাংশন, এই যে প্রত্যেকদিন বলতো। আপনি যেটা বলছিলেন যে অতিমাত্রায় আমেরিকার নির্ভরতা, আমেরিকার উপর ভরসা, এই আন্দোলন যতটুকু না মানে ব্যর্থ, এর আমি মনে করি 80% কারণ হচ্ছে এই ইউটিউবের এই ঘোষণা ভিত্তিক যে প্রোগ্রামগুলো হইতো এখানে। এর সাথে সাথে আবার টক শোতে কিছু কলিমুল্লাহ মহোদয়ের মতো লোকরাও এগুলাকে, আর একটা চন্দন নন্দী একটা যুক্ত হয়েছিল কোত্থেকে এসে, উনি বাংলা বলতে পারেন না, সারা বছর কলকাতায় পড়াশোনা করছে, আর আমাদের ইয়েতে 11 রোডে ছিল, উনি বলে আমি বাংলা বলতে পারি না। তো এই কতগুলো বাটপার মিলে টেলে যা সর্বনাশ করার কিন্তু বিএনপির যদি হয়ে থাকে আর কি, তো এই বাটপারগুলো করছে। আর বাকি সর্বনাশটা শুরু করছে এখন এটা ভারতীয়
ওই যে হাফিজউদ্দিন সাহেব ভারতে চিকিৎসা করতে গেলেন, গিয়ে হাঁটুর অপারেশন করলেন, আইসা এখন ভারত বিবিধ শুরু করলেন। আর ওই সেই মেজর হাফিজের কথা বলছি, আর ওই নুরুল হক, নুরু টুরু যারা আছে, এদের এই কাজটাই করা লাগবে। অতএব এটা আমি নতুন কোনো কিছু এটা দিয়ে এখন আমি জানি না, বিএনপি আনুষ্ঠানিকভাবে তাদের ভারত বিরোধিতা এখন দেখা যাচ্ছে, কারণ সেই চাদর ফেলে দেওয়া, আগুনে দিয়ে দেওয়া, পরে কালকে দেখলাম আবার মানববন্ধন একটা জাতীয় ইয়েতে জয়নুল আবদিন ফারুক, কেন তারা ভারতীয় বর্জন করতেছে, তো সেগুলোর ব্যাখ্যা দিছে। তো এইটা আমি জানি না কতটুকু, এবং সেই মানববন্ধনে কিন্তু মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা নিয়ে তিনি কথা বলেছেন, আওয়ামী লীগের কি পরিমাণ মুক্তিযোদ্ধা আছে, এবং ওবায়দুল কাদের সাহেবের বিষয়ে কিন্তু কথা বলেছেন, তিনি কোথায় কোন সেক্টরে মুক্তিযুদ্ধ করেছেন। এই রাজনৈতিক পদ্ধতিগুলো তো চলতেই আছে, যুদ্ধ বলা, এদেরকে রাজাকার বলা, এটা না। আমি বলছি বাস্তবতা হচ্ছে আপনার ভারতের একবারে বর্জন করবেন, তো আমাদের ইম্পোর্ট অর্থাৎ $14 বিলিয়ন ইম্পোর্ট তো আমরা ভারত থেকে করি, ব্যালেন্সটা যেটা, তা আমরা ভারত থেকে ইম্পোর্টটা কেন করি? এখান থেকে সস্তা হয়ে এই জন্য করি। ভারত থেকে না আনলে আমরা হয়তো চায়না থেকে অথবা জাপান থেকে আরো দূরের থেকে আনতাম। প্রথমে তো আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো, যে গার্মেন্টস ফ্যাক্টরির মালিক এখানে আছে, প্রথমে তো গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাবে। মানে যাদের জিও পলিটিক্সের সাথে যে অর্থনৈতিক যে স্বার্থজড়িত যে বিষয়গুলো আছে, তো এইগুলো ইগনোর করে পলিটিক্স যারা করতে চায়, তো এরা বেশি দূর আগাইতে পারবে না। তাদের ওই পরিণতি আগে অন্যান্য 52 সাল থেকে ভারত বিরোধীরা যা যা হয়েছে এখনো তাই হবে, আর বেশি কিছু হবে না। জি, গোলাম মনোয়ার, আমরা একটু নির্বাচনে আসতে চাই। জাতীয় সংসদ নির্বাচন তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না, হলো না বলে বিরোধীরা বিরাট অংশ বর্জন করলো, গেল না। এখন উপজেলা নির্বাচন, এটা তো কোনো দলের প্রতীক নিয়ে হচ্ছে না, কোনো মার্কা নিয়ে হচ্ছে না, এই জায়গাটা আসলে ছেড়ে দেওয়াটা আপনার বিবেচনায় কেমন? না, এটা বিএনপি ঠিকই করছে এবং আওয়ামী লীগও ঠিকই আছে। এর কারণ হলো আওয়ামী লীগের এখন যে বিশ্বাসটা এসে গেছে, সবই আমাদের, আমি খাবো সব, তোরা আবার কে? আমার শালা খাবে, সন্মন্দি খাবে, দুলাভাই খাবে, আমি মন্ত্রী হয়েছি তাই বলে কি আমার শ্যালক উপজেলা চেয়ারম্যান হতে পারবে না? অথবা আমি এমপি হয়েছি তাই বলে কি ভাইস চেয়ারম্যান আমার শ্যালিকা হতে পারবে না? এই যে তাদের যে নবস, আওয়ামী লীগের যে নবস, এই নবসের একটা যে জায়গাতে পৌঁছছে, এখানে দে মাস্ট হ্যাভ এ স্যাটিসফ্যাকশন। যেহেতু ক্ষমতা তাদের হাতে, তাদের একটা স্যাটিসফ্যাকশন না আসা পর্যন্ত ওই জায়গাতে যদি বিএনপি বা অন্য কোনো দল যায়, সেখানে একটা লঙ্কাকাণ্ড ঘটে যাবে, নাম্বার 1। নাম্বার 2 হলো যে পুরো ভোটিং ব্যবস্থাতে জাতীয় নির্বাচনে আমরা যেটা দেখেছি যে ম্যাসিভ লোকজন বর্জন করেছে। বিএনপির যেটা খুব সফল হলো বা বিএনপির কথাই গেছে, বা আওয়ামী লীগেরকে ঘৃণা করে সবাই যে যায় না, নট লাইক দ্যাট। কিন্তু বাস্তবতা হলো যে দেশে বিদেশে সর্বজন স্বীকৃত, আমাদের চর্মচক্ষে যেটা দেখেছি যে মানুষ সর্বশক্তি দিয়ে এই নির্বাচনে যায়নি, তাদের কোনো আগ্রহ ছিল তাতে, আচ্ছা আগ্রহ যায়নি। তাহলে এই যে ডেমোক্রেসির যে একটা নিউ ডাইমেনশন আসছে বাংলাদেশে, এখন এই নিউ ডাইমেনশনটার একটা এন্ডিং দরকার। এটি কি উত্তর কোরিয়ার পর্যায়ে চলে যাবে, নাকি এটা চীনের পর্যায়ে চলে যাবে, নাকি এটা আবার সে বাকশালের পর্যায়ে চলে আসবে, নাকি এটা কাতারের জামির আসলো, এরকম একটা নতুন একটা বাংলাদেশের আমিরাত তৈরি হয়ে যাবে? এই বিষয়গুলো একটা রাজনীতির কিন্তু একটা আছে, যাকে বলে কতগুলো ধাপ আছে, কতগুলো সিস্টেম আছে। এখন বাংলাদেশের যে রাজনীতি, এটা এখন এই মুহূর্তে আপনি বলতে পারেন না যে গণতান্ত্রিক, আপনি বলতে পারেন না যে এটা একবারে অ্যাবসলিউটলি ব্রিটিশ, আমরা যেভাবে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট বলি, সেটা না। এই যে একটা ফর্ম, এই টোটাল ফর্মটা হলো আওয়ামী ফর্ম হয়ে গেছে। আরও উল্লেখযোগ্য বললে হাসিনা ইজম হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে ইজমটা চালু করছেন বা ডিজায়ারটা করছেন, যে চাচ্ছেন যেভাবে, সেভাবেই আসলে সবাই সেটা বাস্তবায়ন করার জন্য আমলাতন্ত্র থেকে শুরু করে তার দলের যারা নেতাকর্মী কোনো রকম চিন্তাভাবনা না করে সবাই সে কথা বলছে। ইভেন মাননীয় প্রধানমন্ত্রী 96 থেকে ধরুন 2001 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন, আমরা তার সঙ্গে অনেক বিষয়ে কথাবার্তা বলতে পারতাম, বিতর্ক করতাম। এমনকি 2013 সন পর্যন্ত আমি নিজে, আমি ক্ষুদ্র মানুষ, আমি তার সাথে অনেক বিষয়ে, ইভেন ডক্টর ইউনূসকে নিয়ে আমি তার সাথে 1-to-1 বিতর্ক করেছি যে আপা এটা ঠিক হবে না, এটা মিনিমাইজ করা যায় কিনা। এখন আমি নিজে নিজে ইন্নালিল্লাহ বলে যে আল্লাহ, এই অবস্থা যদি 2024 সালে আমি থাকতাম, যদি আমি ইউনূসের রসই মুখে আনতাম, আমার 32টা দাঁত, গণভবনে যাওয়া লাগতো না, গণভবনের আগের থেকে আমাকে খুলে ফেলা হতো। ইট ইজ চেঞ্জড। 2012 সনে শেখ হাসিনা আর এখন 2024 সনে শেখ হাসিনা। আমি যখন ছিলাম 13 সন পর্যন্ত আর কেউ স্যার বলতো না,
আপাই বলতাম আমরা সবাই, একজন দুজন কে স্যার বলতো, আমি কোনো কাউকে স্যার বলতে শুনিনি 2012 সাল পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীকে। এখন আমলাতন্ত্রের প্রত্যেকটা মানুষ তাকে স্যার বলে। এই যে সিস্টেমটা পরিবর্তন হয়ে গেছে, এখন এই পরিবর্তনের যে অবস্থা, সেই অবস্থাতে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি যে যাবে একটা নির্বাচনের জন্য, সেই নির্বাচনের জন্য তার তো মাটি থাকতে হবে, একটা প্ল্যাটফর্ম থাকতে হবে, একটা হোপ থাকতে হবে, একটা ড্রিম থাকতে হবে, এবং একটা স্টেক হোল্ডার থাকা লাগবে। এখন ভোটার যারা আছে তারা, তাদের ভিতরে তারা বিএনপি ডাকে আসবে না আওয়ামী লীগের বর্জন করবে, এটা তো শিওর না। বিকজ বিএনপি তার যে জনপ্রিয়তাটা বা তার যে মাঠের যে ক্ষমতাটা আছে, সভা সমিতি সেমিনার যদি করা যেত পরস্পর মিলে, তাহলে বোঝা যেত এদের ক্ষমতা আছে। বিএনপি সেই জিনিসটা প্রমাণ করতে পারছে না যে তাদের জনগণের এই অংশের প্রতি কমান্ড আছে। অন্যদিকে আবার আওয়ামী লীগের সেই জিনিসটা নেই। ফলে পুরো জিনিসটাই হলো ওসি সাহেব কী চাচ্ছে, ডিসি সাহেব কী চাচ্ছে, নির্বাচন কমিশন কী চাচ্ছে, আর আওয়ামী লীগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কী চাচ্ছে, এর দিকে তাকায় থাকা হচ্ছে। ফলে এই ধরনের পুতুল নাচের মধ্যে বিএনপি যাওয়ার চেয়ে হেমলক বিষ আছে না, ওই যে ওইটা খেয়ে সক্রেটিস মরে গেছিল, এরকম বলে যে দে 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 আমাকে কয়েক কাপ বিষ দে, আমরা খেয়ে মরে যাই, এতে আওয়ামী লীগের লোকজন খুশি হবে, বিএনপির অনেক লোক খুশি হবে, যাদের মরে যাওয়াই উচিত আর কি। বিরতিতে যাব, এসে ডক্টর মিজান আপনার কাছে আসলে প্রশ্ন রেখে যাই, যে বর্জন করছে ধারাবাহিক বর্জন, এই বর্জন আসলে অর্জনটা কি আপনারা জানবো ছোট্ট একটা বিরতির পর। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউজ অ্যান্ড ভিউজ, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর নিউজ অ্যান্ড ভিউজে আরও একবার স্বাগত জানাচ্ছি, আমি সিকান্দার রেমান। যেমনটা বলছিলাম ডক্টর মিজানুর রহমান, আসলে এই যে ধারাবাহিক বর্জন, এই বর্জনটা আসলে জনগণের কাছে মেসেজ কি যাচ্ছে, আর অর্জনটা কি হচ্ছে? না, অর্জন কি হচ্ছে এটা আমি জানি না, তবে এই বর্জনের মধ্য দিয়ে যেটা হয়, মানে আজকেও দেখলাম ইত্তেফাক পত্রিকার কথা, ইতিমধ্যে প্রথম দফায় যে নির্বাচন হচ্ছে সেখানে 28 থেকে 30 জন অলরেডি বিএনপি প্রার্থী। বিএনপি মানে বিএনপির দলের বহিষ্কৃত অথবা হয়তো বিভিন্নভাবে এখন কমিটিতে নাই, আগে কমিটি ছিল, বর্তমান কমিটি, তো এরা কিন্তু বোর্ডে অলরেডি দাঁড়িয়ে গেছে। তো সেখানটা আসলে স্থানীয় সরকার যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু অনেকগুলো ইকুয়েশন কাজ করে। একটা হচ্ছে যে এই এলাকা ভিত্তিক যে একটা বলয় থাকে, নদীর এই পার ওই পার, তারপরে আত্মীয়তা, বংশ, এই বহু কিছু কেন্দ্র করে যারা পলিটিক্স করে তাদের জন্য কিন্তু একটা স্পেস তৈরি হয় যে মানুষের কাছে যাওয়ার। তো সেটা অনেকে আছে, আবার বয়স হয়ে গেছে, আর কত বহু বছর তো এইভাবে বর্জন করলোই, যার কারণে দেখা যাচ্ছে এখন বিএনপি এত বহিষ্কার, শত শত বহিষ্কার করা হয়েছে, কিন্তু তারপরও আবার এই ঝুঁকি নিয়ে কিন্তু কিছু লোক আবার ইলেকশনে দাঁড়াচ্ছে। আর আলটিমেটলি আমি জানি না বর্জন দিয়ে কোনো কিছু অর্জন হবে কিনা, আমার মনে হয় না। এই দিয়ে ক্ষমতা কাঠামো বা রাজনৈতিকভাবে কোনো বিশেষ ফায়দা এখান থেকে পাবে বলে আমার মনে হয় না বিএনপির থেকে। আর আরেকটা হচ্ছে যে ইলেকশন না করার কারণ ওইটাই যে হয়তো তাদের একটা আস্থার সংকট আছে। এখন ইলেকশন করে সরকার, স্থানীয় সরকার নির্বাচনে যেটা মানুষের চাওয়া পাওয়া, এগুলো কিন্তু যে সরকার থাকে দেশে তার কাছের থেকে চাওয়া হয়। তো সেভাবে এখন এর বাইরে গিয়ে এমনিও খুব একটা ইলেকশন করলেও বিরোধী দল থেকে সেভাবে খুব বেশি সাড়া পাওয়ার সুযোগ কম, কিন্তু এটা হলো একটা পার্ট। আর আমি মনে করি আর কি যে সংগঠনটাকে যদি আন্দোলনমুখী করতে হয়, রাজনৈতিক আন্দোলনের মধ্যে থাকতে হয়, তাহলে কিন্তু নির্বাচন করার মধ্যে দিয়েও কিন্তু এটা একটা সুযোগ থাকে। তো সেই সুযোগটা নষ্ট হচ্ছে, এটা আমি বলতে পারবো। জি, গোলাম আরোয়ানি, আমরা যেটি আমাদের বার্তা সম্পাদক শুরু করেছিলেন, সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন 2 মাসের মধ্যে আদালতে দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে। একটি গণমাধ্যমে বিষয়টি আসে এবং এ নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরে আলোচনা হচ্ছে। না, এটার ইতিবাচক নেতিবাচক দুটো দিকই আছে। যদি তিনি সত্যিকার তো অবৈধভাবে এই কাজগুলো করে থাকেন, এটা খুবই নিন্দনীয়। নিন্দনীয় হলো যে ডক্টর বেনজির সামহাও বাংলাদেশে বিভিন্নভাবে ওয়েল কানেক্টেড, দীর্ঘদিন যাবত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, পুলিশ সার্ভিসে আছেন, তার আগে তার বাড়ি টুঙ্গিপাড়াতে, তার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর একটা সম্পর্ক আছে, তাকে অত্যাধিক স্নেহ করেন। স্নেহ করার কারণেই অনেকগুলো মানুষকে ডেঙ্গিয়ে, অনেকগুলো মানুষকে পিছনে ফেলে আইজির মতো একটা গুরুত্বপূর্ণ পদে তাকে বসানো হয়েছে। ফলে তার যে কোনো শুভকর্ম এটা আওয়ামী লীগকে যেভাবে এনলাইটেন করবে,
তেমনি তার যে কোনো বদকর্ম, খারাপ কর্ম, এটা আওয়ামী লীগকে একদম ডুবাবে। এখন এটি প্রধানমন্ত্রীর জন্য বিষয়টা খুব বিব্রতকর, এই যে তাকে নিয়ে যা কিছু হচ্ছে, এবং আমরা যারা কথাবার্তা বলছি মোরলেস আমাদের অনেকের সাথেই বেনজির সাহেবের হয়তো ব্যক্তিগত সম্পর্ক একটা সময় ছিল বা মন্দ কিছুই হয়নি, কিন্তু এই জিনিসগুলো মানে আমরা না পারছি বলতে আর না পারছি সহ্য করতে, অথচ অঙ্গ জ্বলে যাচ্ছে। মূল ব্যাপার হলো, আপনি যদি ইতিবাচকভাবে ধরেন যে গ্রাম অঞ্চলে 1200 বা 1400 বিঘা জমি কেনা, এটা খুব বেশি টাকা পয়সা লাগে না, খুব বেশি টাকা পয়সা লাগে না। আবার আমাদের দেশে টাকা পয়সা বানাতেও 5-6 বছরের মধ্যে কিন্তু মানুষ শত শত কোটি টাকার মালিক হয়ে যায়। মানে বৈধভাবে আমাদের সমাজে অনেক ব্যবসায়ী আছেন। এই 5 বছর আগে দেখতাম যে রিক্সায় চড়ে ঘুরতে পারে না, হঠাৎ করে গাড়ি থেকে মার্সিডিজ বেঞ্জ থেকে নেমে সালাম দিল যে এই অবস্থায় সে বিশাল বডি গার্ড নিয়ে চলে। তো সেক্ষেত্রে ডক্টর বেনজিরের যে সহায় সম্পত্তি, এগুলো যদি সে তার মতো মেধাবী মানুষ আর তার ওয়াইফকে যদি সে পরিচালনা করে, শ্যালককে যদি পরিচালনা করে, ভাই ব্রাদার যারা আছেন তাদেরকে সে হচ্ছে গাইডলাইন দেয়, এবং সেখানে তার যে চেয়ারের একটা গুরুত্ব আছে, সেখান থেকে যদি সে ইতিবাচক করতে সেই জিনিসগুলো সে পরিচালনা করে। এবং আমি ডক্টর মিজানের কাছে শুনলাম যে তার বিজনেসের উপরেও একটা ডিগ্রি সে নিয়েছে, মানে সে ইংরেজির ছাত্র, তার সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার বিজনেস ফ্যাকাল্টি থেকেও তার একটা ডিগ্রি আছে। তো ব্যবসা করার যে তার যে ইচ্ছা, সেটা হয়তো অনেক আগেই ছিল। তো সেটাকে সে কাজে লাগিয়ে এটা হতে পারে, এবং সেটা যদি হয় এটা খারাপ কিছু নয়। কিন্তু যদি যেভাবে পত্রিকায় আসছে, এখন পত্রিকায় যারা ছাপিয়েছে তারাও যে সাধ্য তেঁতুলের বেশি, এটা কিন্তু আমি বলতে পারছি না। এখন সমাজে যেটা হচ্ছে কি, এটা খুবই একটা বিশ্রী কথা। রাস্তায় যখন আপনি দেখবেন খুব মন্দ শ্রেণীর যে প্রাণীগুলো আছে, তারা যখন পরস্পরের সাথে আদর সোহাগ করে, আনন্দ ফুর্তি করে, মানুষ কিন্তু লজ্জায় মুখ ফিরিয়ে নেয়, ওদের আনন্দ ফুর্তি দেখে না। আবার যখন এরা ঝগড়াঝাঁটি করে, তখনও কিন্তু মানুষ তাদের দিকে তাকায় না, বরং ওই ঝগড়াটা যখন তাদের ঘাড়ের দিকে চলে আসে, তখন মানুষ ঢিল মেরে এই দুই পক্ষকেই তাড়িয়ে দেয়। তো এখন দুর্নীতিবাজ মানে ঢালাওভাবে এক দুর্নীতিবাজ বলতেছে আরেকজন দুর্নীতিবাজকে, একজন মন্দ লোক বুঝতেছে আরেকজন মন্দকে, বাকি যারা লোকজন আছে তারা সব মাহরুম হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না। তো এটাই এখন তদন্তের বিষয়। তদন্ত করে যদি ডক্টর বেনজিরকে আসলে পাওয়া যায় যে সে অন্যায় করেছে, আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন, এবং শাস্তির পরিমাণটা বেশি বেড়ে যাবে। এই কারণ কি জানেন, ভালোবাসা এবং স্নেহ এমন একটা জিনিস, ওটা যখন মানুষ রাগ হয়ে যায়, ক্রোধ হয়ে যায় ভালোবাসার মানুষের প্রতি, তখন অত্যাচারটা বেশি হয়ে যায়। আমাদের অতীতকালে দেখেন প্রধানমন্ত্রী খুব ঘনিষ্ঠ জন ছিলেন একসময় সৈয়দ আবুল হোসেন সাহেব, এবং আবুল হোসেন আপাতমস্তক একজন ভদ্রলোক ছিলেন এবং অনেস্ট মানুষ ছিলেন। কিন্তু এইরকম মিডিয়া ট্রায়ালের কারণে ভদ্রলোকের এমন অবস্থা হয়ে গেছে যে তার মন্ত্রিত্ব গেল, নমিনেশন গেল, এবং ভদ্রলোক মনের দিকে মারাই গেলেন, এবং তিনি এত কষ্ট পেয়েছেন যে তার নির্বাচনী এলাকায় তার লাশটাও তিনি দাফন করতে দেন নাই, তার শ্বশুরবাড়ির দিকে দাফন করেছে। আবার দেখেন এই যে মশিউর রহমান, ডক্টর মশিউর রহমান প্রধানমন্ত্রী খুব ঘনিষ্ঠ, এই পদ্মা সেতু নিয়ে এই ভদ্রলোককে এমন ডিস্টার্ব করা হলো, তিনি তো একদিন কেঁদেই দিলেন দুদকের সামনে যে আপনারা আমাকে যেভাবে মেন্টাল টর্চার করছেন, আমি তো মারা যাব, আই উইল ডাই। তারপরে এই যে এখন রাষ্ট্রদূত আছেন জার্মানিতে, একসময় যোগাযোগ সচিব ছিলেন মুশারফ সাহেব, এই ভদ্রলোক তো জেলই খাটলেন প্রায় 1 বছর। এই দুর্নীতি দমন কমিশন তাদেরকে গ্রেপ্তার করে একজন পূর্ণ সচিব পদের মধ্যে, সিটিং সচিব, তাকে অফিসে বসাইয়া রীতিমতো অপমান করে তারপরে তাকে জেলে পাঠালো। সেই জেল থেকে বের হয়ে সেই ভদ্রলোক এনবিআর চেয়ারম্যান হয়েছে, এনবিআর চেয়ারম্যান হয়ে আবার এখন সে জার্মানিতে রাষ্ট্রদূত হিসাবে কর্মরত আছেন। ফলে এই যে এখন ডক্টর বেনজিরকে নিয়ে যে প্রচার এবং প্রোপাগান্ডা চলছে, এটাই যে শেষ আমার কাছে সেটা মনে হচ্ছে না, বা এটার পরিণতি যে একটা ডক্টর বেনজিরের ফাঁসি হবে, নট লাইক দ্যাট। আবার এমনও আছে যেমন দেখা গেল যদি আটকে যায়, যেমন সৈয়দ আবুল হোসেন সাহেব আটকে গেছেন, লতিফ সিদ্দিকী সাহেব আটকে গেছেন, কি অনেক কথা একটা বলে ফেলছেন, বলার পর তার তো একেবারে 14 কোটি সব চলে গেল। এখন বেনজির সাহেব সম্পর্কে যে রিপোর্ট ছাপা হয়েছে, চিন্তা করুন, বসুন্ধরা গ্রুপ সরকারের খুব ঘনিষ্ঠ, একেবারে রাইট হ্যান্ড। কালের কণ্ঠ, তারপরে শেষে বাংলাদেশ প্রতিদিন, তাদের অন্যান্য যে সমস্ত মিডিয়াগুলো রয়েছে, এগুলো সবই সরকার ঘনিষ্ঠ। কাজেই সরকারের গ্রিন সিগন্যাল ছাড়া এখানে কোনো রিপোর্ট ছাপা হতে পারে বা হয়েছে, এটা আই ডু নট বিলিভ। এইগুলো এক। আর তাই যদি হয়ে থাকে, বেনজির সাহেব কি করেন বা না করেন, তাকে বলির ফাটা হতেই হবে।
এতে কোনো সন্দেহ নাই। এর কারণ হলো যে গরম পড়ছে এবং সামনে যে লোন পরিশোধের সময় আসছে, অলমোস্ট $3 বিলিয়ন মতো, এই যে আজকে দেখলাম পেপার পত্রিকায় আসছে, যেটা এই অর্থ বছরে লোন পরিশোধ করতে হবে। ফলে অর্থনীতির উপর একটা চাপ যাবে সব মিলিয়ে, ফলে আমাদের উপর নতুন করে ট্যাক্স বসবে, সব কিছু বসবে। এই লোকজন যখন এই সমস্ত ব্যাপার নিয়ে খুবই ব্যতিব্যস্ত থাকবে, তখন সরকার একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, দৃষ্টান্ত স্থাপন করার জন্য, কাউকে টয়লেট টিস্যু হিসেবে ব্যবহার করার জন্য যদি এটা সুযোগ পায়, কেন সে করবে না? সে তো রাজনীতি করতে আসছে, এখানে তো দান খয়রাত করতে আসে নাই। তো এখন এই সময়টাতে এমন একটা বিষয় চলে এসছে যে এটি এই মুহূর্তে আমরা বলতে পারছি না, তবে আমার সিক্স সেন্স বলছে যে শনি গ্রহ এই ডক্টর বেনজিরের মাথার উপর খুব ঘোরাফেরা করছে, শনির দশা তাকে মানে ধরেছে। এখন কি করেছেন ডাজ নট ম্যাটার, বাট শনির দশা ধরেছে। এবং তাই যদি হয় তাহলে আইজির পদে থেকে একটা লোক রিটায়ার্ড করার পরে যেভাবে তার বিরুদ্ধে আসছে এবং তাকে নিয়ে যেভাবে দুর্নীতি দমন কমিশনে মানে তদন্ত হচ্ছে, যেভাবে তার বিরুদ্ধে আবার হাইকোর্ট থেকে একটা নজিরবিহীন রায় দেওয়া হয়েছে, এটাও বাংলাদেশে কখনো হয়নি যে 2 মাসের মধ্যে এটা ফলাফল আবার কোর্টকে জানাতে হবে, যেন এটা আবার এই না হয়ে যায়। তো সব মিলিয়ে মনে হচ্ছে যে পরিস্থিতিটা জটিল এবং এটা আসলে কারো হাতে নেই। এই মুহূর্তে ইচ্ছে করলে কেউ তাকে উপকার করতে পারবে না, আবার ইচ্ছে করলে কেউ তাকে ক্ষতি করতে পারবে না। সে একটা নিয়তির যে কর্ম, সেই গোপনের সে যে কর্মগুলো করেছে, সেটা যদি সে খুব ভালো কাজকর্ম করে থাকে, তাকে আল্লাহ রক্ষা করবেন, গোপন কর্ম। আর যদি গোপনে গোপনে কাউকে বাস দিয়ে থাকেন, কাউকে ক্রস ফায়ার দিয়ে থাকেন, কোনো অবলা নারীকে যদি সে কষ্ট দিয়ে থাকে না, সে যদি তার জন্য বদদোয়া করে থাকে, সেটা তার মা হতে পারে, তার বোন হতে পারে, তার স্ত্রী হতে পারে, তার অন্য কেউ হতে পারে, মানে অসহায় মাজলুম বানিয়ে ফেলেছে কাউকে, সে ডক্টর বেনজিরের ধারে কাছে যেতে পারে, আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ এটার উপর যেন ঠাডা পড়ে। পরে দেখা গেল যে এইরকম যদি একটা খপ্পরের মধ্যে সে পড়ে যায়, ওটা এখন শনির দশা, রাহুর দশা হিসেবে তার উপরে ঘোরাফেরা করতেছে। এই গেল এক। অথবা এর মাধ্যমে, এই জিনিসের মাধ্যমে আলটিমেটলি তাকে দিকে তো অনেক আগে থেকে বদনাম, সে যখন ম্যাটেরিয়াল কমিশনার ছিল। তো এই একটা ঘটনা আসলে, এই ঘটনার মধ্যে যদি সে নির্দোষ প্রমাণিত হয়, তাও কিন্তু একটা নতুন ডাইমেনশন তৈরি হবে। সেখানে বৃহস্পতি এবং মঙ্গল গ্রহ যেটা আছে, সেটা তার উপর একটা চাপ। ডক্টর মিজানুর রহমান, বেনজির আহমেদের এই বিরুদ্ধে যে অভিযোগের বিষয়টা, সে সরকারকে বা আওয়ামী লীগকে আসলে কতটা বিব্রত করে? আচ্ছা দেখুন, বেনজিরকে আমি ভালোভাবে চিনি, কারণ যেটা গোলাম মাওলা রনি বললো, সে ইংরেজি সাহিত্যের ছাত্র, আবার একই সাথে আমাদের বিজনেসেরও ছাত্র। ইনসিডেন্টলি মানে আমি ইনভলভ ছিলাম তার পড়াশোনার সাথে। তো ইজ এ ভেরি গুড স্টুডেন্ট, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, এই কোনো সন্দেহ নেই। অ্যান্ড হি হ্যাজ এ গুড বিজনেস মাইন্ডসেট অলসো, ব্যবসা করার বুদ্ধি শুদ্ধি এগুলো আছে, সেটা আমি তার পরীক্ষা নেওয়ার সময় দেখেছি। এখন কয়েকটা, একটা হলো কালের কণ্ঠ পত্রিকার মাধ্যমে একটা বিবৃতি দিয়ে বিভিন্ন সম্পত্তির একটা হিসাব আসছে, জমি জমা এটা সেটা। আর এরপরে ব্যারিস্টার সুমন, সেও আমার ছাত্র, একদম সরাসরি ছাত্র, সে একটা আর্জি পেশ করছে দুদকের কাছে তদন্ত করার জন্য। আরেকজন অ্যাডভোকেট সম্ভবত হাইকোর্টে রিট করছে সেটা তদন্ত করার জন্য। আর একটা হচ্ছে দুদক অলরেডি ইতিমধ্যে একটা কমিটি করে দিচ্ছে। আবার হাইকোর্ট থেকে, অর্থাৎ দুদক কমিটি করার পরে আসলে মামলাটা করা হয়। তখন মামলার যখন আসছে, সেখানে বলা হলো যে কমিটি করছে তাদেরকে 2 মাস অন্তর অন্তর অগ্রগতি রিপোর্ট দিতে হবে, এরকম একটা বোধহয় হাইকোর্ট থেকে একটা বলা হলো। আর এর মাঝখানে যেটা হলো যে ডক্টর ব্যানার্জির সে নিজেই একটা খুব লম্বা স্টেটমেন্ট ফেসবুকে সে দিয়েছে, এবং সবগুলো যেগুলো এখানে জমি আছে, ওখানে ভবন আছে, ওখানে অ্যাপার্টমেন্ট আছে, সে এগুলো সবগুলোকে বলছে যে এগুলো বানোয়াট এবং মিথ্যা। এখন এই ব্যাপারটার মধ্যে আমি জানি না, যেমন জমির কথা আসছে, যে হিসাব আসছে 600 বিঘা 400 বিঘা, বাংলাদেশের আইন অনুযায়ী তো একজন লোক 100 বিঘার বেশি মানে জমির মালিক হতে পারে না। তো এটা কিভাবে হলো এবং কয়জনের মালিকানায়, তো পুরো বিষয়টা আমরা প্রত্যাশা করব বেনজির যদি কোনো অন্যায় করে থাকে তাহলে অবশ্যই তার শাস্তি পেতে হবে। আবার একইভাবে সে যদি নির্দোষ হয়, এটা তদন্তের মাধ্যমে এটা জনসমক্ষে দুটেই হয়, তাকে এই অভিযোগ থেকে ল্যাপসগুলো থেকে তার শিক্ষণীয় কি আছে এবং তার শাস্তিযোগ্য কতটুকু আছে সেটা দেখা যাবে। আর যদি না দেখা যায় যে সে নিয়ম মাফিক হয়েছে, তাহলে তার এই যে অভিযোগ, কারণ
বাংলাদেশের সর্বোচ্চ মানে পুলিশের কর্মকর্তার ব্যাপারে এই ধরনের একটা অভিযোগ ঝুলন্ত অবস্থায় থাকবে, এটা কিন্তু কেউ প্রত্যাশা করে না। এটা একটা শুরু হতে হবে, হয় বলতে হবে যে এই সহায় সম্পত্তি যেগুলো আছে এগুলো যেভাবে হিসাব আসছে এটা সঠিক না, এবং যেটা আছে সেটা তার আয়, কারণ সে 2 বার জাতিসংঘ বাহিনীতে কাজ করছে, জাতিসংঘ বাহিনীতে এই বড় বড় অফিসার লেভেলে যখন কাজ করে তার স্যালারি খুবই হাই স্যালারি হয়। এর বাইরে সে নিউ ইয়র্ক পুলিশে, আমেরিকার নিউ ইয়র্ক পুলিশে গিয়ে চাকরি করছে। তো সে যেগুলো যদি হিসাবটা যদি এভাবে দেখা যায় যে হ্যাঁ তার রিটার্নের ব্যাপার আছে, ইয়ারলি তার যে আয়করের রিটার্ন আছে, সেই রিটার্নের মধ্যে সে ইয়ার টু ইয়ার সে দেখাতে এবার তার সম্পত্তির হিসাব দিতে হয়। যারা ইনকাম ট্যাক্স আমরা দিই, আবার প্রত্যেক বছরে আমার আজকে এই বছর কি সম্পত্তি আছে, পরের বছর কি সম্পত্তি আছে, এবং এটার ট্যাক্স কত আসলে, এগুলো দিয়ে এগুলো তো ইনকাম ট্যাক্স ফাইলের মধ্যে আছে। তো সেই জিনিসগুলো যদি ট্রান্সপারেন্ট করে দেওয়া হয়, সবার কাছে খুলে দেওয়া হয়, আমার মনে হয় এটা আর যদি দেখা যায় যে না এখানে বড় ধরনের সে গরমিল আছে, ক্ষমতার অপব্যবহার করে সহায় সম্পত্তি এগুলো সেটার সাথে আমি মনে করি না আর অন্য রাজনীতি এখনই মেলানোর কোনো দরকার আছে। তার শাস্তি হতেই পারে, আরেকটা হতে পারে, আরেকটা হলে অথবা সে যদি সব হিসাব কিতাব মিলিয়ে বলতে পারে তাহলে তাকে এই অভিযোগ থেকে অব্যাহতি পেতে পারে। এর বাইরে আর কিছু অনুষ্ঠান শেষ পর্যায়ে গোলাম মারুফ রানী আপনাকে দিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে থানচি, রুমা এবং রোয়াংছড়ি 3 উপজেলায় কিন্তু নির্বাচন হচ্ছে না। তার মানে বোঝা যাচ্ছে পার্বত্য এলাকায় এখনো কিছুটা অস্থিরতা আছে। এমন একটি সময় যখন বান্দরবনের এই ব্যাংক ডাকাতির ঘটনায় রুমা ছাত্রলীগ সভাপতি ভানমুন নোয়াম বম সে সহ 7 জন কেএনএফ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এখানেও কিন্তু ছাত্রলীগের যখন সংশ্লিষ্টতা আসে তখন তাকে একদিন আগেই ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। না, এখানে বান্দরবনের ঘটনার সাথে আসলে ছাত্রলীগ আওয়ামী লীগকে জড়ানোটা ঠিক হবে না। ওখানে যে ট্রাইবাল যে প্রবলেমটা আছে, উপজাতির যে সমস্যাগুলো আছে, সেটা ওটা স্থানীয় সমস্যা, এবং ওই স্থানীয় সমস্যাটার দায় দায়িত্ব আপনার আমার সবার উপরে। এটা আমাদের জাতীয় সমস্যা। তাদের সাথে আমাদের যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, সেটা পাকিস্তানে ওই আমলে যে প্রথম যখন করা হলো, ওই যে লেক মানে যেটা বললো যে রাঙামাটিতে যে লেক করা হলো, জলবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই লেক, তখন থেকে আসলে এই জিনিসটা শুরু হয়ে গেছে। ঐতিহাসিক অনেকগুলো প্রেক্ষাপট আছে। পরবর্তীতে আবার যখন সামরিক শাসন বিভিন্ন সময় আসছে, তখন তাদের উপর চাপ প্রয়োগ করার জন্য ভারত ওখানে একটা মিলিট্যান্ট গ্রুপ সবসময় রেখেছে 75 পরবর্তী সময়টিতে। এখন একটা মিলিট্যান্ট গ্রুপ শুরু করা যায় কিন্তু সহজে শেষ করা যায় না। ফলে শান্তি বাহিনী তৈরি করা, তারপরে আবার তাদের সাথে করা, আবার শান্তি বাহিনীর কাউন্টার অন্তত 20 থেকে 25টা সশস্ত্র গ্রুপ সেখানে দাঁড়িয়ে গেছে। আবার এই সশস্ত্র গ্রুপের সাথে সাথে সীমান্তবর্তী যে মায়ানমার, সেই মায়ানমারও 3 থেকে 4টি সশস্ত্র গ্রুপ, সেখানে আরসা, আরাকান আর্মি, তো কুকিচিন। তো এই মানে সংগঠনগুলোর কারণে ওখানে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে এই বিষয়গুলো নিয়ে মানে কেবলমাত্র এক্সপার্ট যারা, মানে পলিটিক্যাল এক্সপার্ট এরা বলতে পারবে না, মিলিটারি এক্সপার্ট যারা, তারাই মাত্র এই জিনিসগুলো বলতে পারে। এক আর 2 নম্বর হলো যে আমি মনে করি যে আমাদের পার্বত্য অঞ্চল নিয়ে কতগুলো পলিটিক্যাল কনসাসনেস আমাদের তৈরি করার দরকার আছে। পলিটিক্যাল যারা নেতৃত্ব তাদেরকে আরও এক্সপার্ট হতে হবে অ্যাবাউট দ্য এই পাহাড়ি জনগোষ্ঠী সম্পর্কে, তাদেরকে আরও লেখাপড়া করতে হবে। আর এখানে মিলিটারি এই ধরনের ক্ষেত্রে ওয়ার্ল্ডের সব দেশে এরকম প্রবলেম হয়, এবং সেখানে মিলিটারি সলিউশনটা কীভাবে আসে এই ব্যাপারে আমাদের সামরিক বাহিনীদেরকেও সেখানে নিয়োগ দিতে হবে। এর বাইরে এগুলো নিয়ে মানে এগুলো আমাদের ক্ষতি হবে। জি, ডক্টর মিজানুর রহমান, আপনার পরামর্শটা জানতে চাই। না, পার্বত্য চট্টগ্রামের যে আগেরকার যে সকল শান্তি বাহিনীর যে সমস্যা ছিল, এইটার সাথে এই যে বর্তমানটা সংকট, এটা আলাদা জিনিস। মানে কুকিচিন হচ্ছে ওটা আরেকটা সম্প্রদায়, ক্ষুদ্র অতি অল্প সংখ্যক লোকে আমাদের তাদের এই ট্রাইবের। এর সাথে হলো মিজোরামের, ভারতের একটা অংশে এরা আছে, আবার একই সাথে সাথে যে মিয়ানমারের যে চীন প্রভিন্স, এটা সেখানেও এরা আছে। তো তারা একটা আলাদা স্বাতন্ত্র্য বজায় রাখতে চায়। তো এগুলো আমি বলছি যে এটা স্থানীয় বা লোকাল সমস্যা না জিনিসটা, এর সাথে আন্তর্জাতিক, অর্থাৎ এটার একেবারে মিলিটারি সমাধান আছে এটাও আমি মনে করি না। সেটার সাথে কথা বলতে হবে, কারণ এটার সাথে ভারতের একটা রাজ্যের একটা বিরাট অংশ এই আন্দোলনের অংশ, আবার চীনের বার্মারও। তো সেদিক থেকে এখন খুবই ডিফিকাল্ট সিচুয়েশন হয়ে গেল যে মিয়ানমারের সাথে কারোর সাথে আলাপ করারই তো কোনো সুযোগ নেই। মিয়ানমারে যে কোন গভর্নমেন্ট আছে
কারণ ওই দিকটা এক গভর্নমেন্ট, আর এখানে আবার বিদ্রোহীরা দখল করে নিচ্ছে। এখন এটা কার সাথে সংগ্রাম হবে? এই বিদ্রোহীদের সাথে আবার যেই কুকি চীন, তাদের আবার কখনো সম্পর্ক ভালো হয়, খারাপ হয়, এই মানে বহুমুখী একটা প্রবলেম ওখানে আছে। তো সেটা একটা হয়তো রাজনৈতিক সমঝোতার জন্য আন্ডারস্ট্যান্ডিং চলছিল, একটা শান্তি কমিটি জাতীয় করা হয়েছিল, আলোচনাও চলছিল। তো কেন তারা আবার সেই আলোচনা ব্রেক করে আবার সশস্ত্র এইসব ব্যাংক ডাকাতি বা, কারণ এখানে অনেক ধরনের ঘটনা ইতিমধ্যে আমাদের এই দেশের যে মানে গোপন বাহিনী, ফান্ডামেন্টালিস্ট বা যেগুলোকে আমরা বলি মৌলবাদী সংগঠন, তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছিল টাকার মাধ্যমে। সেক্ষেত্রেও একটা বিরাট সংখ্যক লোকে ওরা প্রশিক্ষণ দিয়েছিল টাকার বিনিময়ে। তো এখন এই বিষয়গুলো খুব জটিল, রনি যথার্থই বলছে। এগুলো মিলিটারি এক্সপার্ট অথবা যারা এইসব আঞ্চলিক বিরোধ কনফ্লিক্ট নিয়ে কাজ করে তাদের সহযোগিতা লাগবে। তবে এই জিনিসগুলো পৃথিবীতে কোথাও মিলিটারি সলিউশন খুব রাতারাতি হয়ে গেছে তা হয় না, যেটা টিকে থাকে। তো সেই জন্য এদের গ্রিভেন্সগুলো এবং গ্রিভেন্সগুলো প্রপারলি টেক কেয়ার করা, সেটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর মিজানুর রহমান এবং গোলাম মাওলা আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।